বাংলাদেশের রাজনীতিতে চিরস্থায়ী এক বিতর্কের বিষয় 10 ট্রাক অস্ত্র। এমন এক সময় ঘটনাটি ঘটে যখন নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সরকারের সাথে ভারতের সম্পর্ক তেমন ভালো যাচ্ছিল না। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের নিরাপত্তা নিয়ে ছিল উদ্বিগ্ন। দেশটির অভিযোগ ছিল উত্তর পূর্ব ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে বিএনপি সরকার। এসব গোষ্ঠী বাংলাদেশে বসেই নানা কার্যক্রম চালাচ্ছিল বলে মনে করে ভারত। এমন একটি পারিপার্শ্বিকতার মধ্যেই 2004 সালের 2 এপ্রিল বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের চালানটি আটক করা হয়। সমুদ্রপথে 2টি বড় ট্রলারে করে এসব অস্ত্র আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা CUFL জেটিতে। প্রশ্নবিদ্ধ হয় কর্ণফুলী থানার তৎকালীন ওসির ভূমিকা। জেটিতে চোরাচালানিদের অস্ত্র খালাসের সময় ওসি নিজে উপস্থিত ছিলেন বলে অভিযোগ ওঠে। সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী জেটিতে কর্তব্যরত আনসার সদস্য এবং CUFL ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে জেটি থেকে এসব অস্ত্র খালাস হবার সময় পুলিশ হেডকোয়ার্টারের সহায়তায় সেগুলো আটক করা হয়। রাত 2টা থেকে ভোর 6টা এ উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন ডিসি আব্দুল্লাহেল বাকি এবং তার সহকারী কমিশনার। প্রায় 30 জন পুলিশের সাথে উদ্ধার অভিযানে অংশ নেয় কোস্টগার্ডের সদস্যরাও। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছিল AK-47 রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, রকেট শেল, হ্যান্ড গ্রেনেড, পিস্তল ইত্যাদি। সব মিলিয়ে 1790টি অস্ত্র, 11.5 লাখ গুলি, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার ছিল চালানে। আগ্নেয়াস্ত্রগুলো চীনের তৈরি বলে জানা যায়। মানব জমিনের তৎকালীন প্রতিবেদন অনুযায়ী অস্ত্রের তখনকার আনুমানিক মূল্য প্রায় 100 কোটি টাকা। অস্ত্র ধরা পড়ার ঘটনায় তৎকালীন বিএনপি সরকারের সাথে ভারতের শীতল সম্পর্কের সূচনা হয়। ধীরে ধীরে তা তলানিতে গিয়ে ঠেকে। এখন যেমন সরকার পতনের নানা ঘোষণা ও বক্তব্য দেয় বিএনপি, ঠিক তেমনই 2004 সালের 30 এপ্রিলের মধ্যে সরকার পতনের একটি ঘোষণা দিয়েছিল তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। দলটির সে সময়কার সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছিলেন 30 তারিখ ট্রাম্প কার্ড দেওয়া হবে। 10 ট্রাক অস্ত্র ধরা পড়ার পর তাই সে সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন দেশে ব্যবহারের জন্য আওয়ামী লীগই এই অস্ত্র ও গোলাবারুদ এনেছে। শেখ হাসিনা তখন ছিলেন বিরোধী দলীয় নেত্রী। তিনি এই ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করে বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একজন উপদেষ্টা এতে জড়িত। তদানীন্তন আরেক বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ ঘটনাটিকে রহস্যপূর্ণ হিসেবে অভিহিত করেন। তার পর্যবেক্ষণ ছিল সরকারের কোনো অথরিটির যোগ সাজস ছাড়া এত বড় চালান দেশে আনা সম্ভব নয়। অস্ত্র উদ্ধারের পরদিন আসাম ট্রিবিউন পত্রিকায় বলা হয় এই অস্ত্র উলফার। এই অস্ত্র সংগঠনটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্যকে স্বাধীন করতে সশস্ত্র লড়াই চালিয়ে আসছিল। আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈও এই একই কথা বলেছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে লেখে উলফার তৎকালীন প্রধান পরেশ বড়ুয়া অস্ত্র আনার পেছনে মূল ভূমিকা পালন করেছেন। ভারতের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সাবেক উপমহাপরিচালক গঞ্জিত সিং বলেছিলেন পরেশ সে সময় বাংলাদেশের 2টি গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছিলেন। এসব অস্ত্রের গতিবিধি পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন গঞ্জিত। তিনি জানতেন চীনের দক্ষিণাঞ্চলের বিহাইস বন্দর থেকে অস্ত্রগুলো তোলা হয়, সেগুলো কোন পথে আসছিল তার উপর নজরও রাখছিলেন তিনি। ঘটনার 2 দিন পরে প্রথম আলো ছাপে অস্ত্র নাম ছিল পুলিশি পাহারায়। দৈনিক যুগান্তর শিরোনাম করে 1000 কোটি টাকার অস্ত্র, গন্তব্য কোথায়? একের পর এক এমন প্রতিবেদন বিএনপি সরকারের অস্বস্তি বাড়ায়। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস নোটে এসব সংবাদকে অনুমান নির্ভর বলে মন্তব্য করে। চাপে পড়ে শেষ পর্যন্ত 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করার ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে 2টি মামলা করে। তবে তদন্তের পর দায়সারা গোছের একটি অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন তদন্ত কর্মকর্তা। এরপর 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলার অধিকতর তদন্ত শুরু হয়। ঘটনার ঠিক 10 বছরের মাথায় 2014 সালের জানুয়ারিতে মামলার রায়ে ফাঁসির আদেশ দেওয়া হয় তৎকালীন শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে। উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াও পেয়েছেন একই সাজা। অস্ত্র আটকের সময় কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন তৌহিদ হোসেন। বিবিসিকে তিনি বলেন ভারত সবসময় চেয়েছে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় ফিরে আসে। অস্ত্রের চালানটি যেভাবে ধরা পড়েছিল ভারত সেভাবেই চেয়েছিল। এই চালানটি বাংলাদেশের ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করছিল ভারত। তার মতে এটা যদি পুরোপুরি সরকারি মদদে হতো তাহলে এরকম ঘটনায় 2 জন লোয়ার র্যাঙ্কিং পুলিশ অফিসার গিয়ে চালান আটকে দিত না। সরকারের ভেতর কেউ কেউ হয়তো জড়িত ছিল, তা না হলে ঘটনা এত দূর এগোতে পারত না। যারা অকুস্থলে গিয়ে অস্ত্র ধরেছে সম্ভবত ভারতীয় ইন্টেলিজেন্স তাদের আলাদাভাবে ফিট করেছে। আসলে জন্মের পর থেকেই ভারত বিরোধী সুর তোলে বিএনপি। এ কারণে দেশটির সাথে সম্পর্ক কখনো সাবলীল ছিল না তাদের। 1999 সালে ঢাকা কলকাতার সরাসরি বাস চালু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রতিবাদে 96 ঘন্টা হরতাল ডেকেছিল বিএনপি। বিশেষজ্ঞদের মতে বিএনপি বুঝতে চায় না দেশের চারদিকে সীমানা বেষ্টিত বিশাল ভারত এখন পুরো এশিয়াতেই ভূ রাজনৈতিক কারণে অতি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র, জাপান, চীন, রাশিয়া সবার সাথেই তাদের দহরম মহরম। আবার নিজেদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য বহুলাংশে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। এমন সমীকরণের মুখে দাঁড়িয়ে একচেটিয়া ভারত বিরোধিতা না করে কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার সাথে মিলিয়ে চালিয়ে নিয়ে যেতে হবে সম্পর্কের রসায়ন।